আমি একটু আপনার কাছে প্রশ্নটি এইভাবে করতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে এবং যারা শুনছেন তাদেরও মনে আছে। হুম। যখন এই জুলাই সনদটি বা চার্টারটি যখন স্বাক্ষর করা হলো, তখন এটি নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল এবং এনসিপি তারা কিন্তু স্বাক্ষর করেনি। তারা গতকালকে ডক্টর ইউনূসের কাছে গিয়ে স্বাক্ষর করে এসছে এবং বলেছে শর্ত সাপেক্ষে। আপনাদের মনে আছে যখন ওই স্বাক্ষর বিএনপি দিয়েছিল, তখন হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন কাবিন যেহেতু হয়েছে, বিয়েও কাবিন যেহেতু হয়েছে, সংসার তোমাদের করতেই হবে। তার মানে এই যে কাবিন হয়েছে সংসার করার আগে, নাকি সংসার হয়ে গেল, এখন কি এই দ্বিতীয় শপথ নাকি দ্বিতীয় বিয়ে, কি করবেন, কি দিয়ে শুরু করবেন মাসুদুল্লাহ? আহ, আমাদের যারা মাস্টারি করি অনেক সময় করে কি, যে অ্যাসাইনমেন্টের ডেট চলে যায়। মানে অ্যাসাইনমেন্টের ডেট চলে যাওয়ার পরে দু একজন ছাত্রকে, ওই যারা খুব অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত বা অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত, তাদেরকে বলে যে এই তুমি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যাও, ডেট ওভার হয়ে গেলেও অসুবিধে নেই, নাহলে তো তুমি ফেল করবে, তাই না? সে কাবিন নিয়ে বলেছিল এটা। আর একটা তুলনা করা যায়, ওই যে মরণ বিন আছে না, বিন বাজায় আবার বাঁচাই তোলার মতন একটা ব্যাপার। জি। তো what what cannot be done directly cannot be done indirectly, এটা যে আবার করলো, মানে এটা সর্বশেষ আর একটা উদাহরণ যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত যেখানে সাংবিধানিক চর্চার প্রশ্ন জড়িত, সেটা সেটা যে এত ছেলে খেলা, এত অনাস ভঙ্গিতে অবহেলায় করা যায়, তার আবার আর একটা উদাহরণ হয়ে থাকলো। এটা নিয়ে কথা বলতে আমার আর রুচি হয় না তৌহিদ ভাই, সত্যি বলতে। মানে আমাদের এলাকায় বলে মিছামিছি। এই মিছামিছির তো একটা সীমা থাকা দরকার, প্রতারণার তো একটা সীমা থাকা দরকার, শো অফ এর তো একটা সীমা থাকা দরকার। সেটা আবার তারা করলো, তো ইট অ্যাডস নাথিং। তাহলে এই যে কালকে যে শপথ অনুষ্ঠানটা হবে, এটার আইনগত ভিত্তিকে আপনি এখন যদি একটু আইনের জায়গা থেকে বলেন যে এইটার একটা হচ্ছে গণভোট আর এই শপথটা, এটা বলা হয়েছে বাধ্যতামূলক, এবং আলী রিয়াজ বলেছেন মূলত এইটি আলী রিয়াজের ফর্মুলা অনুযায়ী সব এগোচ্ছে, কারণ তিনি কমিটির দায়িত্বে ছিলেন, তিনি সবকিছু করেছেন। এটার জায়গাটা ধরে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আইনগত ভিত্তিটা আপনি শপথ নিলে কি হবে, না নিলে কি হবে? শপথের প্রশ্নটি সিরিয়াস নেচারের সাংবিধানিক প্রশ্ন। দিস ইজ এ কোয়েশ্চেন অফ গ্রেভ কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স, এবং শপথটি যদি যথাযথভাবে না হয়, দ্যাট ডাজ নট attribute any legal responsibility upon the newly elected parliament members. So এর একটা, this is a sacrosanct duty, একটা পরম ব্যাপার। পরম বোঝেন তো, পরম আমরা বলি যে পরম পূজনীয়, যার সঙ্গে অন্যর কোনো তুলনা হয় না। আমাদের সংবিধানে একটা শব্দ আছে, সংবিধান হলো জনগণের পরম ইচ্ছার প্রতিফলন। এই যে পরম দায়িত্ব, এটা শপথের মাধ্যমে আনুষ্ঠানিকতা পায়, সেই জন্য শপথ গুরুত্বপূর্ণ। এবং এটা যদি যথাযথ না হয়, তাহলে এটা কোনো ধরনেরই আইনগত দায়িত্ব তৈরি করে না। ইট ডাজ নট ক্রিয়েট এনি লিগাল কনসিকুয়েন্স। নির্বাচনটা কি হয়েছে? এই সংবিধানের অধীনে সংসদ নির্বাচন। আপনি সংবিধান সংস্কার পর্ষদ কই পাইলেন? গণপরিষদ কই পাইলেন? আমরা এই যে শুরু থেকে সমালোচনা করছিলাম যে গণপরিষদ জাতির জীবনে একবারই এসেছিল, মুক্তিযুদ্ধের সময়, এবং আমাদের সংবিধান জন্ম দিয়ে সেই গণপরিষদ অবসায়ন হয়েছে। এটা নতুন করে আর হবার নয়। ইট কামস ওয়ান্স ইন এ ন্যাশনাল লাইফ। তখন তারা আবার এই যে প্রতারণা,
এর মাধ্যমে আবার আর একটা শব্দ তৈরি করলো সংবিধান সংস্কার পর্ষদ। এ কে জানে? খালি আলী রিয়াজ জানে, আর কেউ জানে না। আমার ধারণা এই ভদ্রলোক পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর না, থার্ড ক্লাস ইউনিভার্সিটির, এই যে ইলিনয়, যার কোনো ওই আমেরিকার মধ্যেই 200 মানে সিরিয়ালের ভার্সিটিতে পড়ায়, আবার কোট আর আনকোট ডিস্টিংগুইশড। সংবিধান যে কবে পড়াইছে আমরা জীবনেও জানি না। একটা বই লিখছিল ডক্টর রিদওয়ানুল হক আর হলো রোকেয়া চৌধুরী, এডিটেড, সেইখানে একটা মুখবন্ধ লিখে সে সংবিধান বেত্তা সাজছে, হোয়ারাজ তার কোনো অবদান তো আমরা সংবিধান আইনে জানি না। সেই লোক প্রতিনিয়ত আউট অফ নো হোয়ার আজগুবি এক কথাবার্তা বলছে যে এত দিনের মধ্যে অটোমেটিক হয়ে যাবে, 2টা শপথ হবে। তো আমার প্রশ্ন যে এই যে সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন সংসদের অধীনে, কি বলে সংবিধানের অধীনে, এই সমস্ত মানুষের কথাবার্তা সব কি আলী রিয়াজের ইচ্ছাধীন? এখনো তা আমাদের এই ধরনের আজগুবি কথা শুনতে হবে যে 2টি শপথ নেওয়া হবে? 2টি শপথ মানে কি? সংবিধানের শপথের যে তফসিল, যে থার্ড স্কেজুল আছে, ওইখানে তো গণপরিষদ নামের কোনো জিনিস নাই। তো আপনি সেই সংবিধানের যে সেই ভাষাটাই বা লিখতেছে কিনা, আর কিরা বা পড়াবে? আপনি লক্ষ্য করেন তৌফিক ভাই যে সংবিধান সম্মতভাবে এই শপথটি পরিচালিত হচ্ছে না। সো আমি আর্গু করছি যে এমনকি সিইসি দিয়ে শপথ পড়াচ্ছে না কালকে, এটাও আর্গুয়েবলি আনকনস্টিটিউশনাল। আই টেল ইউ ওয়াই। এর আগে 4টা ধাপ আছে। একটা হলো যে স্পিকার আছেন, এখন এরা বলছে স্পিকার পদত্যাগ করেছেন, কিন্তু সংবিধানে তো 74-6 কথা লেখা আছে যে নতুন স্পিকার দায়িত্ব পালন না হওয়া পর্যন্ত আগের স্পিকার বহাল থাকবেন, পদত্যাগ করুন আর না করুন। নাম্বার 1। নাম্বার 2, ডেপুটি স্পিকার, তারা বলতেছে জেলে আছে, কিন্তু তার নামে তো কোনো চার্জশিট হয় নাই, সো হি ইজ ইনোসেন্ট, তাকে কিন্তু ইজিলি করা যায়। তারপরেও ধরলাম, কিন্তু তাদের মনোনীত ব্যক্তিরাও কিন্তু আবার এন্টাইটেলড। তাহলে সেইগুলো এক্সস্ট না করে আপনি কিভাবে সিইসি কে দিচ্ছেন? আর কালকে সিইসি যদি ধরলাম যে আপনারা কোনো কিছুই মানেন না, অতএব সংবিধানের পদ্ধতিগুলো মানবার কোনো বালাই নাই, তো সিইসি শপথ পরিচালনা করবে, তাহলে দ্বিতীয় শপথকে পরিচালনা করবে। এ কই পাইলেন? সেটা যদি হয় সেটা কোথা থেকে? তাহলে এটা সংবিধানে কোনো স্থান নাই। আর এই যে গণভোট হলো, এই গণভোট এর কোনো আইনগত বৈধতা নাই। না 100টা যুক্তি দেওয়া যাবে, কিন্তু শুধুমাত্র আজকের দর্শকদের জন্য আমি জাস্ট 2টো পয়েন্ট স্মরণ করিয়ে দিচ্ছি। রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন, অধ্যাদেশ না কিন্তু, বলেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই আদেশ শব্দটি আমাদের সংবিধানের অধীনে রাষ্ট্রপতি আর জারি করতে পারেন না। 2টো কারণে পারেন না। এক, এই আদেশ দেবার বিধান ওই 1973-এর আগে ছিল, সেটা রহিত হয়ে গেছে। এখন যেটা পারেন রাষ্ট্রপতি পার্লামেন্টের অনুপস্থিতিতে অধ্যাদেশ জারি করতে, কিন্তু 93 নম্বর অনুচ্ছেদে সংবিধানের সেটা 3টি শর্ত দেওয়া আছে, যে 3টি শর্ত পালন করলেই কেবলমাত্র তিনি অধ্যাদেশ দিতে পারেন। একটা হচ্ছে যে পার্লামেন্ট অধিবেশনে নাই অথবা ডিসলভড আছে। দ্বিতীয় হচ্ছে যে এটা এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এখনই করতে হবে। তৃতীয় হচ্ছে যে এর যৌক্তিকতা যথেষ্টভাবে নিরূপিত হয়েছে। তার মানে এর যে আওতা, এর যে স্কোপ, এটা আপনাকে স্যাটিসফাইড হতে হবে। এই আওতা বা স্কোপ কিভাবে স্যাটিসফাইড হয়েছে তা কি আমরা নির্ণয় করতে পেরেছি? যেহেতু পাই নাই, তাহলে সম্ভব না। ওখানে আবার আর একটা শর্ত আছে যে যা আপনার পার্লামেন্ট চেঞ্জ করতে পারে না, সেইটা রাষ্ট্রপতিও পারে না। তাহলে রাষ্ট্রপতি সংবিধানই চেঞ্জ হয়ে যায় এমন অধ্যাদেশ দিতে পারে না। যেখানে অধ্যাদেশই দিতে পারে না, সেখানে সামান্য এই যে সরকারি কার্যাদেশের মতন বাস্তবায়ন আদেশ দিয়ে সংবিধানকে তিরোহিত করা যায় না। ঠিক আছে? সুতরাং আর্গুয়েবলি আপনার এই কনস্টিটিউশনাল বাস্তবায়ন আদেশ বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বা এই যে গণভোটের বিধান, এটা অবৈধ। তারপরেও তারা জোর করে এটা করছে, জনগণ নাকি ম্যান্ডেট দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা ধরেন প্রথমে এমপি হিসেবে শপথ নিল। এমপি হিসেবে শপথ নেওয়াতে আছে যে আমি বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করব এবং আইনগতভাবে আমার যে দায় দায়িত্ব আছে ইত্যাদি। কিন্তু এটা ইমপ্লিসিটলি এটাও বোঝায়
সংবিধান রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান। কেননা আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে যে ইট ইজ আওয়ার স্যাক্রেড ডিউটি টু ডিফেন্ড, প্রোটেক্ট অ্যান্ড সেফগার্ড দি কনস্টিটিউশন। তাহলে আপনি কি শপথ নিয়ে ইমিডিয়েটলি আবার শপথ নিতে পারেন যে আমি এই সংবিধান ছুঁড়ে ফেলবো, আমি এই সংবিধান তছনছ করে ফেলবো? যখনই তারা দ্বিতীয় শপথ নেবেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে, তখনই আগের সংবিধান, আগের শপথ বেআইনি হয়ে পড়বে, অকেজো হয়ে পড়বে। তখন তারা আর সংসদ সদস্য থাকবেন না। যখনই এটা সংসদ সদস্য থাকবেন না, অতএব দ্বিতীয় শপথ অবৈধ হবে। আমি কি বোঝাতে পারলাম? জি, তাইলে তো আপনি যা বললেন এটা তো ভয়াবহ বিষয়। তাইলে তো প্রথমটাও বাতিল হয়ে যাবে আর দ্বিতীয়টাও অবৈধ। তাহলে কি হলো? একদম, দিস ইজ এ কনস্টিটিউশনাল ডিব্যাকেল। দিস ইজ এ কনস্টিটিউশনাল ডিব্যাকেল। রাজনৈতিক দলগুলোর উচিত হবে, বিশেষ করে যে রাজনৈতিক দলটি বিএনপি, তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদের বেশি রেসপন্সিবিলিটি এখানে বর্তায় এবং শুরু থেকেই সংবিধানটি পালন করবার দায়িত্ব তাদের বেশি বর্তায়। আরেকটা যুক্তি দিচ্ছি আপনাকে, এখানে প্রথমে যারা শপথ নেবেন সম্ভাব্য প্রধানমন্ত্রী, অর্থাৎ যিনি মেজরিটি দলের নেতা, তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ নেবেন বা অন্যান্য মন্ত্রীরা, তারা সংবিধান সুরক্ষা সুস্পষ্ট শপথ নেবেন। তাহলে তারা শপথ নিয়ে আবার কেমন করে, যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার হিসেবে শপথ নেয়, তাহলে তাদের এমপি পদের যে শপথ সেটা থাকছে না, তাহলে তারা প্রধানমন্ত্রীর পদের শপথ কিভাবে নেবেন পরে? So this is a serious matter. There is nothing in the constitution that diverts you to follow all the matters in detail to comply with the constitution. এবং বিশেষ করে বিএনপির সিনিয়র রাজনীতিবিদরা যারা আছেন, তাদের তো এটি জানবার কথা, তাদের তো এটি না বুঝবার কোনো কথা প্রশ্ন নেই। যে বিএনপিতে অনেক বিজ্ঞ সংসদ বিষয়ে বিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন, আইন বিষয়ের বিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন, আইনবিদ আছেন, রাষ্ট্রবিজ্ঞানের মানুষ আছেন। তারা কেন এটা কি তারা বুঝে শুনে উপেক্ষা করবেন নাকি? এটা তারা কেন এটা নিয়ে কিছু বলছেন না পরিষ্কার করে? যদিও সকালবেলা দেখলাম বলছেন একটুখানি হয় 3-4 বার যদি হয় তাইলে হবে, এরকম একটা বললেন সালাউদ্দিন সাহেব। বিএনপির অন্যরা কি, তারা কেন এটা, তারেক রহমান তাকে কি এটা তারা ঠিক মতো কনভিন্স করতে পারছেন না নাকি? আমার মনে হয় যে তাদের মধ্যে এটা যথেষ্ট বিচলন ঘটিয়েছে। আপনি সালাউদ্দিন আহমেদের নাম করলেন, তিনি পরিষ্কার করে বলছেন যে তারা যখন এই সংবিধান সংস্কার পর্ষদ নাকি বলে এটাকে, ঐক্যমত্য কমিশন যখন কাজ করছিলেন, তখনই কিন্তু তার আমার বডিলি মুভমেন্ট দেখে মনে হতো, বা উনি যে কথাগুলো বলতেন, তিনি আমার কাছে মনে হতো যে বিএনপি জুলাই চার্টারকে ওন করে না বা সিরিয়াসলি নেয় না। আমার ধারণা রাজনৈতিক দল হিসেবে তাদের প্রায়োরিটি ছিল একটি নির্বাচন অনুষ্ঠানের, এবং তারা ভেবেছেন যে কোনো মতে তারা নির্বাচনটি হওয়ানোর পক্ষে। জুলাই চার্টারের ব্যাপারে তারা কখনোই সিরিয়াস ছিলেন না। সেই কারণেই বিএনপির অনেকগুলো বিষয়ে কিন্তু রিজার্ভেশন ছিল। আপনি দেখবেন যে বেশ উল্লেখযোগ্য সংখ্যক ধারাতে জুলাই চার্টারের বিএনপির রিজার্ভেশন আছে। তারপরে যে সিরিয়াস কথাটি সালাউদ্দিন আহমেদ বলছেন, সেটা হচ্ছে যে তারা যে সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু গণভোটে যে সনদটা ভোটের জন্য ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেই কপির সাথে এই কপির মিল নাই। তার মানে আল ইলিয়াস কমিশন জোচ্চুরি করে, বাটপাড়ি করে, নতুন ধরনের একটা ভাষা প্রয়োগ করে এটা সম্পূর্ণভাবে উপস্থাপন করেছেন, সেইটার সাথে এটার মিল নাই। সো আর্গুয়েবলি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সেই বিএনপি সেই কমিটমেন্টের দাম নাই। যেহেতু নাই, সুতরাং বিএনপি বুঝতে চাইবে যে সেই জুলাই চার্টারের আইনগত বাধ্যবাধকতা মানবার কতটুকু আর অবশিষ্ট তাদের কাছে আছে। সুতরাং এইটা একটা পয়েন্ট তিনি ক্লিয়ার করেছেন। আর একটা দুটো গুরুত্বপূর্ণ সভ্য বা এমপি ইলেক্ট আমি দেখলাম যে ব্যারিস্টার কায়সার কামাল, তিনিও কিন্তু এটা খুব ভালোভাবেই সামনে এনেছেন যে এটার আইনগত বৈধতা কত দূর আছে। এবং হাফিজউদ্দিন আহমেদ, মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু যথেষ্ট, যে আর্গুমেন্টটা আমরা দিচ্ছিলাম দীর্ঘদিন ধরে, এই পয়েন্টটি সেভাবেই উল্লেখ করেছেন। সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সংসদীয় দলের মধ্যে এটা নিয়ে যথেষ্ট বিচলন ঘটছে, এবং আগামীকাল সকালের আগ পর্যন্ত এটা নিয়ে আরো প্রচন্ড ধরনের আমার মনে হয় যে পরীক্ষা নিরীক্ষা চলতে পারবে এবং হতে পারে। এবং আইডিয়ালি বিএনপির উচিত হবে যে শপথের কি ভাষা
এই নির্বাচন কমিশন বা কেউ লিখেছে, এটা আগে দেখতে চাওয়া যে আসলে কি তারা বলতে চাচ্ছেন। যদি দেখা যায় যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির শপথ নিতে হবে, তাহলে দ্যাট উইল বি এ কমপ্লিট বিট্রেয়াল উইথ দি ম্যান্ডেট অফ দ্য পিপুল। কেননা জনগণকে নির্বাচন কমিশন কখনোই বলেনি যে এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন। আমি আপনাকে হলপ করে বলতে পারি, আমি যতটুকু একটু আগেও ঘাটাঘাটি করছিলাম ইন্টারনেট, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পৃথিবীতে যখন নতুন কোন দেশ স্বাধীন হয়, সেই স্বাধীনতা উত্তর পরিস্থিতিতে নতুন সংবিধান প্রণয়নের ব্যাপার ঘটে, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়। ইন্ডিয়ার উদাহরণ দেখতে পারেন, নেপালের উদাহরণ দেখতে পারেন, ফ্রান্সের উদাহরণ দেখতে পারেন, সবখানেই এরকমটি হয়েছে। আর আমাদের ক্ষেত্রে হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর গণপরিষদ সংবিধান গ্রহণ করে অবসায়ন হয়েছে, এবং তার আগে দুটি অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। একটা হচ্ছে 1 জানুয়ারি পল্টন ময়দানে শপথের মাধ্যমে, আর একটা হচ্ছে মেহেরপুরের আম্রকাননে 1971 সালের 17 এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে।